ধর আমি বলছি যে এটা কি আমি মানবো যে আহ, দেবাংশু একটা খুব বড় আদর্শে মানে ভর রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দল করতে এসেছিল। ঠিক আছে, ছেলেটি একটি ছটফটে ছেলে, কবিতা টবিতা লেখার চেষ্টা করে, তাকে তো দেখাই যাচ্ছে না। আর এবং ওদেরই অনেকজন কর্মী দেখলাম খুব ক্ষোভ উগরে হ্যাঁ, দিচ্ছেন, নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হোক বা বিপক্ষে হোক কোহিনুররা মুখ খুলেছেন, হ্যাঁ, কিন্তু দেবাংশুকে কোথাও দেখা তাহলে যাচ্ছে না। এটা আমি সেটাই বলছি। সেরকমটা তো মীনাক্ষী, আহ, সৃজন, দীপশিতা, শতরূপ, সায়ন, কলতান, ঐশী, এদের সম্বন্ধে বলা যাবে না? এরা এমন সময়ে সিপিআইএম পার্টিটা করতে এসেছে যখন সিপিআইএম পার্টি থেকে এদের কিচ্ছু পাওয়ার নেই, পাওয়ার দেওয়ার আছে। স্ট্রাকচারের ধারে কাছে নেই। দেওয়ার আছে, কিচ্ছু পাওয়ার নেই, দেওয়ার আছে। পাওয়ার কি আছে? পাওয়ার আছে লাঠি, পাওয়ার আছে মার, পাওয়ার আছে নানা ধরনের বঞ্চনা। তুমি যাদের কথা বললে প্রত্যেকে আহত, মার খেয়েছে সবাই, কারাবাস সবাই মার খেয়েছে। ইত্যাদি। তো যে জন্য আমি বলছি এটা মূল তফাৎটা এইখানে। যেমন আমি তোকে বলছি, এবারেও যদি বিজেপি দলটা হারতেই হবে, ধর যদি এই রেজাল্টটা উল্টো হতো, বিজেপি কিন্তু মুছে যেত না। এটা আমি আগেও বারবার বলেছি। তাই একজন বলে দুজন, এইভাবে আমি ভেঙে বলছি পড়বে তোকে, মানে? বলছি, হ্যাঁ, স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে তুমি অবাক হওনি এতে? না, আমি একদম অবাক হইনি। আমি তো বারবার বলছিলাম যে আমি তো একটি টিভি চ্যানেলে বলেছিলাম যে যদি তৃণমূল হেরে যায় ১ বছরের মধ্যে দলটা উঠে যাবে। 1 বছর বলেছিলে তো, হ্যাঁ, একদিন তো বলনি না, আজকে। দলটা ওঠার মতো এখনো হয়নি, সেটা তুই বলিস না। না না মানে, ৯০% বেরিয়ে গেছে সেটা আমি বলবো না না। না, নেতা কর্মী যা আস্ফালন আমি শুনতে হ্যাঁ, পাচ্ছি, এবং হ্যাঁ, গ্রাউন্ড, একদম গ্রাউন্ড লেভেলে, যেটা হুম, মিডিয়ায় আসে না বা হুম, ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতেও আসে না। হুম, হুম। তোমার পাড়ায় যে ভদ্রলোক দেওয়াল লিখতেন, না, না, সেটা ঠিক। কিন্তু আমি বলছি আজকে তৃণমূলের পাড়ায় কর্মী নেই। না, কর্মী নেই। কিন্তু দলটা একদম উঠে গেছে এখনই সেটা বলা যাবে না। ওরা তো বিরোধী দলনেতা ঘোষণা করেছেন, চিফ হুইপ ঘোষণা হ্যাঁ, করেছেন। সেই জায়গা থেকে আমি এখনই সেটা বলব না। ওইটা হতে ১ বছর হয়তো সময় লাগবে। কিন্তু এটা হ্যাঁ। হওয়া অস্বাভাবিক নয়। যে কারণটা তোকে বলছিলাম, সেটা হচ্ছে এই দলের কোনো আদর্শ ছিল না। চিত্রনাট্য লিখছে বদলে যাওয়ার সময়ে, আমরা দেখছি। এই বদলে যাওয়া সময়ের চিত্রনাট্য নিয়ে আজকে আমরা কথা বলবো। এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ একজন কবি, বলিষ্ঠ কবি, অধ্যাপক এবং রাজনীতি বিশ্লেষক অংশুমান করের সঙ্গে এই গোটা সময়টা একটা অদ্ভুত ট্রানজিশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কারোর কাছে আশা, কারোর কাছে আকাঙ্ক্ষা, কারোর কাছে আশঙ্কা। কি অপেক্ষা করে আছে এই সময়টা? বর্তমান ভবিষ্যতের জন্য কি নিয়ে অপেক্ষা করে আছে, ভবিষ্যৎ বলবে। আমরা শুধু চিত্রনাট্যটা পড়তে পারি এখন। পুরো সিনেমা দেখার জন্য ঔষধা অপেক্ষা করতে হবে সে আমাদের। তো বটেই। হ্যাঁ। হুম। কিভাবে দেখছো? আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন তার এই পাহাড় প্রমাণ জনপ্রিয়তা, তার ব্যক্তিগত জনপ্রিয়তা নিয়ে কোনো কালে কোনো প্রশ্ন ছিল না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ওনার বাড়ির সামনে ডিজে বাজছে, মানুষ উল্লাস করছে। ওনার ভাইপো দলের সেকেন্ড ইন কমান্ড, তার বাড়ির সামনে এই জন উল্লাস কেন? কিভাবে দেখছো? দেখ, যেটা বিষয় সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে জনপ্রিয় একজন মানে নেত্রী ছিলেন, আমি এটা বলবো। এখন কতখানি জনপ্রিয় আছেন আমি জানি না। ওদেরও ভোট শতাংশ যেটা সেটা কম নয়, ৪০%। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে গত কয়েক বছরে যেভাবে একের পর এক দুর্নীতি সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে, এবং আমি বলবো যে ধর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই প্রাসাদোপম মানে বাড়ি, অট্টালিকা একটা, এবং ওই রকম সিকিউরিটি, এগুলো সকলেরই চোখে লাগতো। এটা অনেকে মানে ভয়ে বলতে পারেন। কারণ যেটা ঘটনা সেটা হচ্ছে সেই ভয়ের যে আবহাওয়াটা, বাতাবরণটা, সেটা তো সরে গেছে। কেন বলতে পারিনি? তার কারণ তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই এটা মানে মানুষ দেখেছে, এবং এমন এমন সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছিলেন যে যারা প্রতিবাদ করছে, যারা একটু হলেও উল্টো সুরে কথা বলছে, তাদের নানা রকম শাস্তি দেওয়া হচ্ছিল। তো সেটা একটা বড় কারণ ছিল ভয়ের। মানে সরকার কিভাবে ভয় দেখায়? সরকার ভয় দেখায় এভাবে যে তুমি আমার বিরুদ্ধে কথা বলছো, আমি তোমায় ট্রান্সফার করে দিলাম। তুমি আমার বিরুদ্ধে কথা বলছো, আমি তোমাকে সাসপেন্ড করে দিলাম। কখনো কখনো পাড়াতে, আমি এটা মানে চাকরি যারা করেন তাদের কথা বললাম, গ্রামে গঞ্জে যদি যাওয়া যায় পাড়াতে, শহরে মফস্বলে যদি যাওয়া যায় পাড়াতে, বিরোধিতা যারা করেছেন তাদের মারধর করা হয়েছে, বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন অনেকে। তো যে কারণেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল জনপ্রিয়, তখনও তার ধর জনপ্রিয়তা ওই ৪৭-৪৮% অ্যাভারেজ মোটামুটি, যদি ভোটের শতাংশ হিসেব করি, যার মধ্যে অনেকটা জল মিশে থাকতেও পারে, সেটা তো এখন সবারই সন্দেহ হচ্ছে। এবং আজকেও ৪০% মানুষের পক্ষে আছে, এখনো পর্যন্ত আছে। কিন্তু এই ভয়টা সরে গেছে।
যার ফলে এই যে বিরোধিতাটা, সেই বিরোধিতাটা খুব স্পষ্ট করে মানে সকলের সামনে ধরা পড়ছে। এবং আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে চাটুকারদের যে একটা মানে বৃত্ত তৈরি হয়ে গেছিল না, সেইটাও লোকে একদম ভালোভাবে নেয়নি। এবং অত নিরাপত্তার কড়াকড়ি, ধর আমি বলছি যে এর আগের মানে এই তফাৎটার কারণে আরো বেশি, আমরা তো দেখিনি যখন বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেন, তার বাড়ির সামনে গিয়ে বামেদের বিরুদ্ধেও তো অনেক ক্ষোভ ছিল, কিন্তু তার বাড়ির সামনে গিয়ে এরকম ভাবে ডিজে বাজানো হচ্ছে, এটা তো আমরা দেখিনি। তার কারণটা এই যে নিরাপত্তার কড়াকড়ি, ধর মানে ভয়ঙ্কর ধরনের নিরাপত্তার কড়াকড়ি, যেটা অভিষেকের বাড়ির কাছেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে, সেটা না সাধারণ মানুষকে খুব মানে কি বলবো, বিরক্ত করে দেয়। সেটা তো বুদ্ধদেব ভট্টাচার্যের ক্ষেত্রে কখনোই এই পরিমাণে ছিল না। পাম অ্যাভিনিউর একটা ছোট্ট সরকারি আবাসনে তিনি সারা জীবন কাটিয়েছেন। লক্ষ্য করার, এটা আমি প্রশংসাই করব, যে শুভেন্দু অধিকারীর যেটা পৈতৃক বাড়ি, সেইখানে কিন্তু ওরা এই সিকিউরিটি, এই নিরাপত্তাকে কিন্তু নেননি। তো সেটা কিন্তু একটা বোঝার আছে। মানে আমি দুটো কারণ এটা বলবো, একটা হচ্ছে ক্ষোভ তো ছিলই, আগেও ছিল, সেই ক্ষোভটা অনেক সময় হয়তো প্রকাশ পেত না, তার কারণ ডেফিনেটলি একটা মানে ভয়ের বাতাবরণ ছিল, সেটা এখন নেই। এবং কাজে যার যা বলার ছিল তারা বলছেন, এটাই তাদের মনে হচ্ছে আদর্শ সময়। দ্বিতীয় হচ্ছে, যেটা এইমাত্র তোকে বললাম, যে নিরাপত্তার যে বাড়াবাড়ি ওই এলাকাগুলোতে যেটা হচ্ছে, তার কারণ সাধারণ মানুষের যে জীবনযাপন, সেটা ব্যাহত হতো ওদের নিরাপত্তার বাড়াবাড়ির কারণে, সেই ক্ষোভটা বেরিয়ে আসছে। না, আরো একটা কথা, শুভেন্দু অধিকারীর কথা তুমি যখন বললে, শুভেন্দু অধিকারী যখন মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের, আজকে তো মুখ্যমন্ত্রী, এবং বিরোধী দলনেতা থাকাকালীন জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি তিনি এনজয় করেছেন, এবং সেটা তার জন্য অ্যালটেড ছিল। সূর্যকান্ত মিশ্র সেটা সেভাবে পেতেন, মানে নিতেন না বা পেতেন না আমি জানি না, শুভেন্দু অধিকারী পেতেন, এবং কেন্দ্রীয় সরকারে যেহেতু তার বিজেপি আছে। কিন্তু এখনো পর্যন্ত তো শুভেন্দু অধিকারী, তার বাড়ি শান্তিকুঞ্জ, তারা তো বলেছেন এই কথা সত্যি। এটা কি শিক্ষা, সময় থেকে শিক্ষা নিলেন শুভেন্দু অধিকারী? হ্যাঁ, একদম। সব রাজনীতিবিদেরই কি এই শিক্ষা নেওয়া উচিত? নেওয়া উচিত, অবশ্যই নেওয়া উচিত। তার কারণ মানে বিদেশে কোথাও কোথাও এমন দেশ আছে যেখানে প্রধানমন্ত্রীরা মানে সাইকেলে চড়ে অফিসে যান, মেট্রোতে চড়ে অফিসে যান। তো সেটা আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আবার বাড়াবাড়ি হয়েছে, কড়াকড়িও অনেক দেশে আছে, আমি সেটা বলছি এটা না। ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বেশি আছে, আমেরিকাতে যেমন আমরা খুব কড়াকড়ি আছে, কিন্তু আমি বলছি যে দুটো মডেলই আছে, এবার তুই কোনটা নিবি? তুই কি ট্রাম্প হবি নাকি ঋষি সুনক হবি? একদম। তো এটা একটু দেখার আছে, ভাববার আছে, যে কারণে আমি বলছি যে এটা একটা শিক্ষা, এবং ডেফিনেটলি শুভেন্দু অধিকারী এই শিক্ষাটা নিয়েছেন। কারণ আমি বললাম যে এটা একটা বড় ভুল ছিল এদের। তো সেটা তো আমাদের স্বাগত জানাতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে মাটির গন্ধ, সেটাই তো মানুষ মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছিন্নতা, এই 25শে বৈশাখে, এবং অদ্ভুত একটা দৃশ্য আমি আমার প্রতিবেদনেও বলছিলাম অংশীদার, যে দীর্ঘদিন পরে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথের পায়ের কাছে। এতদিন দেখা গিয়েছে রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, প্রত্যেকে, কার কথা বলবো, প্রত্যেকে মুখ্যমন্ত্রীর পায়ের কাছে। ঠিক, এটা তো খুব খুব বড় অন্যায় উনি করেছিলেন। মানে এটাই হচ্ছে ওই অহংকার। মানে এতখানি যদি কারোর অহং হয়, তাহলে সময় তাকে ছেড়ে কথা বলে না। মানে এটা তো উনি বাধ্যতামূলক করেছিলেন, যে প্রত্যেকটা মানে অনুষ্ঠানে ওর এত বড় ছবি, তার তুলনায় ছোট্ট করে রবীন্দ্রনাথের ছবি, ছোট্ট করে নজরুলের ছবি, ছোট্ট করে নেতাজির ছবি, এটা তো মানুষ একদম ভালোভাবে নেননি। এবং যে জন্য কাল থেকে ওই দুটো ছবিকে পাশাপাশি রেখে বহু মানুষ সমাজ মাধ্যমে পোস্ট করছেন। এটা হচ্ছে অহংকার, নিজেকে আসলে দেখ, এটা না মানে এক ধরনের মেগালোম্যানিয়াও বটে, আমি বলছি। তার কারণ হচ্ছে যে উনি যে বইগুলো লিখেছেন, যদি দেখি সেই বইগুলোর নাম দিচ্ছেন গীতাঞ্জলির মতো কথাঞ্জলি। এই যে একটা মানে তুলনা উনি নিয়ে আসছেন, সবসময় নিয়ে আসার চেষ্টা করছেন, এটা খুব অশ্লীল। এটা বিশ্বভারতীর পাশে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, মানে সব জায়গা থেকেই যেটা উনি করেছেন, সেটা একদম মানে আমি বলবো যে খুব অশ্লীল ছিল। এটা নিয়ে অনেকেই প্রতিবাদ জানাতেন শিক্ষিত মানুষজনের মধ্যে, কিন্তু ওরা তাতে একদম কান দেননি। মানে একটা সময় বোধহয় ওই মানে অনুপ্রেরণা শব্দটা সরে গিয়ে কেবল উদ্যোগে শব্দটা আসে। মানে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হতো, তাতে আগে লেখা থাকতো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়। তারপর অনেকে যখন প্রতিবাদ করতে থাকে, তখন সেই শব্দটা সরে গিয়ে উদ্যোগে এই শব্দটা আসে। এইটুকু পরিবর্তন হয়েছে। এই ছবি ছিল, মানে তুই যার কথা বলছিস, যে মনীষীদের ছবি হচ্ছে ছোট, এবং পায়ের কাছে মুখ্যমন্ত্রীর ছবি হচ্ছে বিরাট বড়। সেইটা তো খুব খুব দৃষ্টিকটু ছিল। আবার আমি মনীষীদের মাথায় উঠে যাওয়ার একটা ছবির কথা তোমায় মনে করে, আশুতোষ কলেজে রামমোহনের
ছবি, একদম একদম বিদ্যাসাগরের ছবি, একদম রবীন্দ্রনাথের একদম ছবির মাথায় হুম পায়েও নয় হুম যে আমি ভক্তি করে আপনাকে পায়ের হুম কাছে একটু আবির দিলাম, হুম তা নয়, এটা তো কপালে। এখনো পর্যন্ত এই নতুন সরকার ক্ষমতায় আসার পরে মারধর ভাঙচুরের যে সমস্ত ঘটনা ঘটেছে ধর সেটা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে আজকের মধ্যে আমি মানবো, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ঘটনাটা ঘটেছে তাতে আমি লিখেওছিলাম আমার ফেসবুকের পোস্টে, সেটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তী, না রবীন্দ্র জয়ন্তী না, সেটা হচ্ছে এই মনীষীদের মাথায় আবির হুম, মাখিয়ে দেওয়া। এটা না, কপালে আবির, পায়ে কপালে নয়। কপালে এটা খুব খুব খারাপ লেগেছে। মানে এই সংস্কৃতি এই যদি বিজেপি ঔদ্ধত্য কিন্তু না, তৃণমূল কংগ্রেসও দেখায়নি। এই সংস্কৃতি যদি বিজেপি অবিলম্বে নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে কিন্তু বিজেপিকেও মানে এর মূল্য কোনো একদিন চোকাতে হবেই। এটা ঠিক না, এটা যেটা হয়েছে একদম ঠিক না। আমি আশা করব যে বিজেপি এই সংস্কৃতিকে একেবারেই প্রশ্রয় দেবে না। দুটো বৈপরীত্যের কথা হুম আমি একটি, আহ, তুমিও নিশ্চয়ই দেখেছো, যারা হুম নেটিজেন তারা প্রত্যেকেই দেখেছে, সমাজ মাধ্যমে একটা ভিডিও ভাইরাল হয়েছে, একজন ভদ্রলোক তিনি গিয়ে একটি ছোট গুমটি দোকান যেমন থাকে সেখানে গিয়ে বলছেন যে মেয়ে ছেলেরা, কোট আনকোট, মেয়ে ছেলেরা এখানে সিগারেট খায়, এসব খায়, অসভ্যতা করা যাবে না, ভদ্রভাবে শান্তিতে বসতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, আমি তারপরে চিকিৎসকদের সঙ্গে এবং পরিবেশবিদদের সঙ্গে কথা বলি, ধূমপান উভয়ে নারী পুরুষ নির্বিশেষে মানুষের জন্য ক্ষতিকর, এবং সিগারেট থেকে যে ধোঁয়া নির্গত হয় সেটাও পরিবেশের জন্য সমানভাবে ক্ষতিকর, নারী পুরুষ নির্বিশেষে। এই যে মেয়ে ছেলে কয়েনেজ, মহিলাদের প্রতি যে দৃষ্টিভঙ্গি, আজকেই আবার আমি আমি আমার সমাজ মাধ্যমে শেয়ার করেছি, অনেকে বলছেন আপনি এটা শেয়ার করলেন, পারলেন? হ্যাঁ, করলাম। কয়েকজন মহিলা, আমি, আমাকে মাফ করবেন আপনারা যদি খারাপ লাগে, তবুও বলতে বাধ্য হচ্ছি, তারা মদ্যপান করছেন এবং তারা বলছেন যে আমি তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলাম না, আমি অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছি, মোদীকে ভোট দিয়েছি। আমি বলতে চাইছি, এই সংস্কৃতিটার এই বৈপরীত্যকে তুমি কিভাবে দেখছো? না না বৈপরীত্য নয়, এটা এটা কি তৃণমূল করেনি না? না, 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 সিগারেট, মেয়ে ছেলেরা হ্যাঁ সিগারেট ওইটা খাবে না। আমি ওইটা নিয়ে বলছি, মানে কিন্তু সামগ্রিকভাবে যদি কি বলছি সেই কালচারটার মানে বৈপরীত্য আমি তো সেটা বলবো না, রাদার এটা খুব আনফর্চুনেট হবে যদি তৃণমূল যে সংস্কৃতিকে প্রতিষ্ঠা দিয়েছিল সেটা কন্টিনিউয়েশন হয়। মানে তৃণমূলের আমলে এই মদ্যপান এমনকি শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে মদ্যপান এসব ঘটনা বারবার ঘটেছে। এটা মানে একেবারে সেদিক থেকে নতুন আমি কোনো ঘটনা না। মদ্যপানের এবং পক্ষেও থাকছি না, এবং না বিপক্ষেও না আমি থাকছি না। আমি হ্যাঁ, আসছি তোর পরের বিষয়টা। এবং হ্যাঁ, আমি জানি না তুই বললি যে অন্নপূর্ণা ভান্ডার আমরা পাচ্ছি, হুম। এখনো তো স্কিমটা চালুই করা হয়নি। তো তাহলে কি করে আমি পাচ্ছেন আমি ভিডিওটা জানি না সেটা। তোমাকে দেখাবো। না, যাই হোক হুম। মানে সেটা আমি বলছি, সেটা আমি জানি না। তাহলে ধরে নিতে হবে এটা প্রোপাগান্ডা। যেটা প্রোপাগান্ডায় এখনো তো চালুই হয়নি। যে হুম, সরকার আজকে প্রথম ক্যাবিনেট বৈঠকের পর যে কটা স্কিমের কথা বলেছেন তার মধ্যে আয়ুষ্মান ভারত আছে, কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের কথা নেই তো। হুম। তো বরং তারা বলেছেন যে পুরনো সমস্ত প্রকল্পগুলোই চালু ভিডিও থাকবে। তো আজকে শুটই করা হয়নি, আজকে আমরা যখন কথা তার বলছি আগেই প্রথম তার ক্যাবিনেটের আগে হ্যাঁ, মিটিং চলছে। তার আগেই। হ্যাঁ। তো আমি যেটা বলছি তোকে সেটা হচ্ছে যে দ্বিতীয় যে প্রসঙ্গটা তুই তুললি সেইটা খুব আতঙ্কের। আমি এরকমও দেখলাম একটা জায়গায় বিজেপির তরফ থেকে কয়েকজন এসে বলছে যে এই কলেজে বোরখা পরে আসা যাবে না, একদম। হুম, এই পোশাক পরা যাবে না, এরকম বলছে। এটা বিজেপি শাসিত বেশ কিছু রাজ্যে ধারাবাহিকভাবে এই সংস্কৃতির মানে কি বলবো চাষ হয়েছে একদম। হুম, সেটা যদি বিজেপি পশ্চিমবঙ্গে করতে যায় ভুল করবে। আমি বলবো যেটা যেটা পজিটিভ, আমার যেটা বলে হুম। মনে হয়েছে পজিটিভ, সেটা হচ্ছে কিছু ব্যক্তিগত সমস্ত দলেই থাকে উদ্যোগে কিছু নেতা অতি সক্রিয় হয়ে ওঠে, এরকম একটা মাতব্বরি বিজয়ের করা। পরে মাতব্বরি করা। হুম। আমার মনে হচ্ছে এই দুটো ক্ষেত্রেই এরা মাতব্বরি করছেন। এদের যে মানে পার্টি লাইন বিজেপির মানে বঙ্গদেশে বিজেপির যে পার্টি লাইন সেই লাইন ওরা মানছেন না। আমি কেন বলছি দেখ, মোদী কিন্তু একটা খুব স্পষ্ট বার্তা দিয়েছেন। সেই বার্তাটা হচ্ছে এই যে পশ্চিমবঙ্গে সরকার এবং দল আলাদাভাবে চলবে, হুইচ ইজ গুড, যেটাকে আমাদের সাধুবাদ জানাতে হবে। তো এটা যদি একটা বার্তা হয় তাহলে তো কখনোই এটা হতে পারে না যে ওরা সমর্থন করবেন যে এই মেয়ে ছেলে শব্দটি মহিলাদের সম্পর্কে ব্যবহার করো, বা আহ, মেয়ে ছেলেদের সিগারেট খাওয়া ক্ষতিকর, পুরুষদের নয়, বা পোশাক নিয়ে কথা হবে, বোরখা পরা হবে কিনা কথা হবে। শুভেন্দু অধিকারী আজকে প্রথম ক্যাবিনেট মিটিং এর পর বলেছেন আমি মানে বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের মুখ্যমন্ত্রী, হুইচ ইজ গুড, স্বাগত জানাচ্ছি। আমার ধারণা হচ্ছে যে বিজেপির সদ্য গজিয়ে ওঠা কিছু নেতা বা আগের সময় থেকে হয়তো বিজেপি করছেন যাদের এরকম কট্টরপন্থী মনোভাব আছে, বিজেপির মধ্যে তো একটা অংশের এরকম কট্টরপন্থী মনোভাব আছে, তারা অংশীদা, তুমি খুব ইন্টারেস্টিংলি একটা কথা বললে, যেটা শ্রমিক ভট্টাচার্য, শ্রমিকবাবু এখনো পর্যন্ত যা যা কথা বলে, হুম শ্রমিকবাবুর পড়াশোনা বা তার সাহিত্যানুরাগ
এই বিষয়গুলো তো সর্বজনবিদিত এবং সেটা ঠিক বিজেপি সুলভ নয়। হুম, এটা শুনতে খারাপ লাগলেও আমার কিছু করার নেই। হুম, ঠিক স্ট্রঞ্চ হিন্দুত্বের কথা কিন্তু সেখানে শ্রমিক ভট্টাচার্য বলেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য নিজে বারবার করে বঙ্গ বিজেপি শব্দটাকে ব্যবহার করছেন। বঙ্গ বিজেপি মানে বিজেপির যে আহ, বঙ্গীয়করণ আর কি, এটা কি আদতে সম্ভব? বিজেপি তার মূল পার্টি লাইন থেকে সরে এসে বঙ্গ বিজেপি? সম্ভব। কেন বলছি আমি সম্ভব? এই দলটা অত্যন্ত বুদ্ধিমান দল। হ্যাঁ, মানে আমি আমি এই বঙ্গ বিজেপির যে একটা উত্থান হচ্ছে, যেটা ভারতবর্ষের অন্যান্য জায়গার বিজেপি দলটার চেয়ে একটু আলাদাভাবে পশ্চিমবঙ্গে চলতে পারে কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, সেটা বোঝা যাচ্ছে। যেমন ধর আমি বলছি শপথ গ্রহণের যে অনুষ্ঠান হলো, সেখানে কিন্তু এত বড় করে শ্রীরাম বা হনুমানের ছবি আমরা দেখিনি। আমরা কিন্তু দেখলাম দুর্গা, আমরা কিন্তু দেখলাম মা কালী, যারা, এবং ওরা এবার যে প্রচার শুরু করেছিলেন সেখানেও বারবার মা কালী এবং দুর্গার কথা এসেছে। এবং স্থানীয় লৌকিক কাজেই দেবদেবী। লোক, কাজেই আমি, এটা সম্ভব, এটাকে আমি একেবারে একেবারে উড়িয়ে দিচ্ছি না যে এটা অসম্ভব, এই কথাটা কিন্তু আমি বলবো না। এবং সেই জন্য একটা জিনিস তো আমিও দেখেছি, যেটা সজল ঘোষ, ওই শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের মৃত্যুর একদম পর অনেকে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল, তাদের এক ধমক দিয়েছে। এক। আহ, শ্রমিক ভট্টাচার্য বিরক্তি প্রকাশ করেছেন চোখে মুখে। যেখানে সেখানে বলা যায় না। তো যার ফলে মানে মানে ওদের যে প্রকল্পটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপির বঙ্গায়ন, সেটাকে আমি একেবারেই মানে উড়িয়ে দিচ্ছি না, এবং এটা সম্ভব। হয়তো ওরা এভাবেই বিজেপি দলটা এবার পশ্চিমবঙ্গে কাজকর্ম করবে। এই তুমি যে জয় শ্রীরামের প্রসঙ্গে আসলে, তুমি শ্রীরামকে বিশ্বাস করো বা আমি করি সেটা প্রশ্ন না। তিনি যাদের উপাস্য, শ্রীরাম যাদের উপাস্য, তাদের কাছে তিনি অত্যন্ত সম্মানের উপাস্য। তার নামকে ব্যবহার করে যে কোনো জায়গায় যা খুশি করা, মাতব্বরি করা, একজন সত্যি তো একজন প্রয়াত হয়েছেন, অসময়ের মৃত্যু, সেখানে গিয়ে জয় শ্রীরাম, রবীন্দ্রনাথের যখন শ্রদ্ধা জানাতে যাচ্ছেন রবীন্দ্রনাথকে জোড়াসাঁকোতে সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী, তিনিও ঘুরে কড়া চোখে তাকালেন, দেখলাম। এই জয় শ্রীরাম বাহিনী কি আস্তে আস্তে বিজেপির মাথা ব্যথার কারণ হয়ে যাচ্ছে? হতে পারে, আমি তো বললাম শুধু জয় শ্রীরাম বাহিনী নয়, ওই যে বিচ্ছিন্নভাবে যে ঘটনাগুলো ঘটেছে আহ, সিগারেট খাওয়া বা মহিলাদের পোশাক নিয়ে, সেগুলো তো খুব ভালো লক্ষণ নয়। এই বাহিনীকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে বিজেপি, তাহলে তো মাথা ব্যথার কারণ হবেই। তার কারণ হচ্ছে, দেখ, বাঙালিদের যে রামের প্রচুর ভক্ত বাঙালিদের মধ্যে আছে। একদম সেই রাম হচ্ছে কৃত্তিবাস ওঝার রাম। একদম হুম, সেই রাম হচ্ছে সীতার বিরহে কাঁদছেন, অশ্রুপাত করছেন। মণিহারা ফণি। বলছেন লক্ষণের কাছে, বিলাপ করেন রাম লক্ষণের আগে, হুম ভুলিতে না পারি সীতা সদা মনে যায়, এই রাম। তো কিন্তু ওরা যে রামের ছবি নিয়ে ঘুরছিলেন, সেই রাম খুব, আমি বলবো যে রাগী রাম। যোদ্ধা রাম। তো সেইটা থেকে মনে হয় ওরা আস্তে আস্তে সরে আসবেন আমার ধারণা, এবং যে কারণেই এটা একটা অনুমান আমার, ওরা পশ্চিমবঙ্গ দখল করার সময় যেভাবে ওদের প্রজেক্ট নিয়ে এগিয়েছেন, আর এখন সরকারে থাকার সময় যেভাবে ওদের এগানো উচিত হবে, এই দুয়ের মধ্যে তফাৎ ওরা বোঝেন। এমনটা নয় যে এই দুয়ের মধ্যে তফাৎ ওরা বোঝেন না। তো এই ঘটনাগুলো প্রথম দিকে ঘটছে, এগুলো খুব অশনি সংকেত, খুব বিপজ্জনক সংকেত। এরকমটা যদি হয়, তাহলে তো বাংলার মানুষ মানে রুখে দেবেই, এটাকে, এর বিরুদ্ধে কথা বলবেই। আমার ধারণা যে এখনো পর্যন্ত ওদের উচ্চ নেতৃত্বের তরফ থেকে যে কটি ইঙ্গিত পাওয়া গেছে, তাতে আমার মনে হচ্ছে যে ওরা এই ধরনের ঘটনাগুলোকে একেবারেই প্রশ্রয় দেবে না। দুধে ভাতে না হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বাঙালির অনেক অভাব অভিযোগ অনেক কিছু ছিল, কিন্তু ভাতায় ভালো থাকতে কিন্তু বাঙালি চায় না। অতএব বাঙালি যেমন শুধু দুধ ভাত চায় না, বাঙালি শুধু ভাতাও চায় না। অতএব বাঙালিকে শুধুমাত্র আমি কিছু সরকারি প্রকল্প দিয়ে কনজিউমার বানালাম, আমার মনে হয় বিজেপি সেই ভুলটা করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় যে ভুলটা করেছেন। আরেকটা দৃশ্য আমি দেখলাম, তোমাকে আমি এই প্রশ্নটা করব। তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে এবারে 25শে বৈশাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ার মুছে দেওয়া তো দূরস্থান, তার আশেপাশে কাউকে দেখা গেল না সেই অর্থে। না, কয়েকজনকে দেখা গেছে, একদম দেখা আমি যায়নি চেয়ার তা না। মুছে দেওয়া বলতে কি বললাম বুঝতে চেয়ার পারছো? মুছে দেওয়া মানে কবিদের কাউকেই তো সেভাবে দেখা যায়নি। চেয়ার মুছে দেওয়া কবি তো এখন বিদেশে আছেন, উনি তো ভোটের অনেক আগে থেকেই রাজনৈতিক কথা বলা বন্ধ করে দিয়েছিলেন, এবং তারপর ঠিক সময়ে বিদেশে চলে গেছেন, এখন আরো কয়েকদিন পরে আসবেন। তো বোধোদয় হয়েছে। ভয় পেয়ে গেছেন, বোধোদয় হওয়ার মতো মানুষ উনি বোধহয় নন, আমি যেটুকু জানি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে
কবিদের কাউকে দেখা যায়নি, কিন্তু আবৃত্তি জগতের কেউ কেউ গেছেন, অধ্যাপক-অধ্যাপিকাদের কেউ খুবই কেউ হাতে গেছেন। গোনা। হাতে গোনা, ঠিক আছে? মুখ্যমন্ত্রী মমতা না, না, বন্দ্যোপাধ্যায়ের যে পরিবর্তন তো হয়েই গেছে, সম্পূর্ণ পরিবর্তন হয়েছে। সবচেয়ে বড় পরিবর্তন তো হচ্ছে যে অত বড় ছবির সামনে রবীন্দ্রনাথের মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে আছেন। ডেফিনেটলি পরিবর্তন হয়েছে। দ্বিতীয় যে প্রশ্নটা তুই আগে করেছিলি সেটাও ইম্পর্টেন্ট, যে বিজেপি কি করবে। দেখ, প্রথম ক্যাবিনেটের পরে যে কটা সিদ্ধান্ত প্রথম ক্যাবিনেটের এখনো বৈঠকে পর্যন্ত নেওয়া আমরা হয়েছে, পাচ্ছি। এখনো পর্যন্ত সব কটা সিদ্ধান্ত কিন্তু ভালো সিদ্ধান্ত, এটা কিন্তু আমাকে বলতেই হবে। প্রশাসনিক অকারণ বিচক্ষণতার একদম উদাহরণ। এবং আরেকটা কথা, মানে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, হুইচ ইজ ভেরি গুড, যে ওদের জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা তো ডিএ, এরিয়ার, পে কমিশন, দুর্নীতি, অভয়াকাণ্ড, এই সমস্ত নিয়ে তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো নিয়ে কোনো সিদ্ধান্ত প্রথম ক্যাবিনেটে হলো না। উনি বললেন যে দেখুন, ক্যাবিনেটের সিদ্ধান্ত হতে গেলে একটু পেপার ওয়ার্ক করতে হয়, এই সমস্ত ক্ষেত্রগুলোতে আমরা পর্যাপ্ত কাগজপত্র এখনো পাইনি, পরের ক্যাবিনেটের আমাদের মিটিং আছে পরের সোমবার, তারপরে আমরা নেব। এটা কিন্তু সদর্থক, মানে কালেক্টিভ এফোর্ট হবে। কালেক্টিভ collective এফোর্ট effort। হচ্ছে বড় কথা। হুইমসিক্যালি আমার মনে হচ্ছে আমি একটা সিদ্ধান্ত চালু করে দিলাম, কি কাগজপত্র আছে, কি অবস্থা, গ্রাউন্ড রিয়েলিটি কি, তার তার মানে চেক করলাম না। এভাবে তো কোনো মানে মানে সরকার চলতে পারে না, এভাবেই আনফর্চুনেটলি সরকার চলতো। সেই জায়গা থেকে আমাকে বলতেই হবে যে এই সিদ্ধান্তগুলো যেগুলো ওরা নিয়েছেন সেগুলো কিন্তু পজিটিভ সিদ্ধান্ত। এবং আরেকটা যে সিদ্ধান্তটা আমি খুবই সাধুবাদ জানাবো, কেন এটা নিয়ে আমি লিখেও ছিলাম, আমি কিছুদিন আগে আরেকটি চ্যানেলের ইন্টারভিউতে বলেও ছিলাম, যে 5 বছর সরকারি চাকরির ক্ষেত্রে চাকরি প্রার্থীদের ছাড় দেওয়া হোক, হ্যাঁ, বয়স সীমা 40 থেকে 45 করা হোক। কেন আমার অনেক ছাত্রছাত্রী নিয়মিত আমাকে এই বিষয়টা নিয়ে লিখতে বা বলতে বলছিল। সেই সিদ্ধান্তটা কিন্তু ওরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এবং প্রথম ক্যাবিনেট মিটিংয়ে কিন্তু সেই সিদ্ধান্তটা নিয়েছেন। এর ফলে প্রচুর ছাত্রছাত্রী উপকৃত হবে। তো সেটাকে তো আমাকে মানে সাধুবাদ জানাতেই হবে। আমি তো বললাম যে যে কটা সিদ্ধান্ত ওরা প্রথম ক্যাবিনেটের মিটিংয়ে নিয়েছেন, একটা সিদ্ধান্তরও কিন্তু সমালোচনা করার জায়গা আপাতত নেই। না, পরে কি হবে সমালোচনা জানি করবো না। কেন? নেই। একদম আমরা তো সমালোচনা না, করার জন্য সমালোচনা করব না। ডেফিনেটলি। ঠিক যেমন কাউকে তোষামত করার জন্য তোষামত করব না, নিশ্চয়ই, নিশ্চয়ই, সমালোচনা করার জন্য সমালোচনা করব না। নিশ্চয়ই। মানে উই হ্যাভ টু কল আ স্পেড আ স্পেড। ডেফিনেটলি, একদম। ডেফিনেটলি। আমি অংশুদা খুব দীর্ঘায়িত করব না কথোপকথন। আমার একটা জিনিস তোমার কাছে জানতে ইচ্ছা করে। 2011 সালে সিপিআইএম এর যে পরাজয়, অনেক নেতা নেত্রী, অনেক কর্মী তারা সরকার ছাড়া সিপিআইএম কে দেখেনি। তারা, তুমিই যেমন বলতে যে আমি এখনো বুঝি মুখ্যমন্ত্রী মানে জ্যোতিবাবু, তোমার লেখাতেই আছে। তারপরে এখনো পর্যন্ত পশ্চিমবাংলায় যেমন শূন্য ছিল সিপিআইএম বিধানসভা আসনে, এক হয়েছে এখন, এমন কোনো বুথ নেই যেখানে লাল ঝান্ডা ধরার একজন লোক নেই। সব কটা বুথে, কোচবিহার থেকে কাকদ্বীপ। তৃণমূল কংগ্রেস 48 ঘন্টা লাগলো না দলটা 90% ভেঙে যেত। কেন হলো এরকম? এটা তো হয়ই ছিল। দেখ, মানে সিপিএম প্রথম দিকে একটু পিছিয়ে পড়েছিল, শূন্য হয়ে গেছে, হয়তো সমস্ত বুথে কর্মী ছিল না, কিন্তু এবারের ভোটটা আমি বলবো সিপিআইএম এর কাছে খুব মানে খুব পজিটিভ। বাম বাম ফ্রন্টের কাছে খুব পজিটিভ, বাম দলগুলোর কাছে খুব পজিটিভ, বামপন্থীদের কাছে খুব পজিটিভ। একেবারেই মানে মানে মন খারাপ করার কিছু নেই। শূন্য থেকে এক হয়েছে বলে কেবল তা না, এই যে সর্বত্র উপস্থিতি এবং অনেকগুলো জায়গাতে বাম প্রার্থীরা বেশ ভালো ভোট পেয়েছে, সেটা কেউ অস্বীকার করা যাবে না। 50,000 ভোট পেয়েছে, 30,000 ভোট পেয়েছে। এবং সবচেয়ে বড় কথা, একটা নতুন ব্রিগেড, যাদের একটা অ্যাকসেপ্টেবিলিটি আছে, গ্রহণযোগ্যতা আছে, তাদেরকে মানুষ গ্রহণ করেছে। যারা হয়তো ভালোবাসা পেয়েছে কিন্তু ভরসা এখনো অর্জন করতে সময় পারেনি। লাগে। একটা 34 বছর শাসন করার পর একটা দলকে মানুষ প্রত্যাখ্যান করেছে, তাকে আবার মানুষের ভরসা অর্জন করতে না একটু সময় দিতে ওয়ান হয়। ফাইন মর্নিং হয় না। এটা হয় না তো, কিন্তু এটা খুব মানে মানে সুলক্ষণ যে এতগুলো তরুণ ছেলে মেয়ে সামনে এগিয়ে এসেছে, এবং এদের উপরে মানে ব্যাংক করা যায়, ভরসা আমরা রাখতে পারি, যারা যারা আমরা বাম মতাদর্শে বিশ্বাস করি, যারা সামনের দিনে পশ্চিমবঙ্গকে একটা অন্য পশ্চিমবঙ্গ হিসেবে তুলে ধরবে আমাদের সামনে। তৃণমূল দলের তো কোনো আদর্শ ছিল না, এটা আমি আগেও বারবার বলেছি। তাই বলে এইভাবে আমি ভেঙে বলছি পড়বে? তোকে, মানে বলছি, হ্যাঁ, স্বাভাবিক। তার কারণ হচ্ছে যে তুমি অবাক হওনি এতে? না, আমি একদম অবাক হইনি। আমি তো বারবার বলছিলাম যে আমি তো একটি টিভি চ্যানেলে বলেছিলাম যে যদি তৃণমূল হেরে যায় 1 বছরের মধ্যে দলটা উঠে যাবে। 1 বছর বলেছিলে তো? হ্যাঁ। একদিন তো বলো না, দলটা ওঠার মতো এখনো হয়নি, সেটা তুই বলিস না। না না, মানে 90% বেরিয়ে গেছে সেটা আমি বলবো না না। না, নেতা কর্মী যা আস্ফালন আমি শুনতে পাচ্ছি, এবং গ্রাউন্ড
একদম গ্রাউন্ড লেভেলে, যেটা হুম। মিডিয়ায় আসে না বা হুম। ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াতেও আসে না। হুম, হুম। তোমার পাড়ায় যে ভদ্রলোক দেওয়াল লিখতেন, না, না সেটা ঠিক। কিন্তু আমি বলছি আজকে তৃণমূলের পাড়ায় কর্মী নেই। না, কর্মী নেই। কিন্তু দলটা একদম উঠে গেছে এখনই সেটা বলা যাবে না। ওরা তো বিরোধী দলনেতা ঘোষণা করেছেন, চিফ হুইপ ঘোষণা হ্যাঁ, করেছেন। সেই জায়গা থেকে আমি এখনই সেটা বলব না। ওইটা হতে ১ বছর হয়তো সময় লাগবে। কিন্তু এটা হ্যাঁ, হওয়া অস্বাভাবিক নয়। যে কারণটা তোকে বলছিলাম, সেটা হচ্ছে এই দলের কোনো আদর্শ ছিল না। এরা হ্যাঁ, ক্ষমতায় এসেছিল বাম বিরোধিতা থেকে। একদম, আর কোনো জায়গা ছিল না কিন্তু। একদম। তো এবার যখন ওরা নিজেরাই সরকার চালাচ্ছে, তখন ওই বাম বিরোধিতাটার আর কতদিনের ইস্যু হবে? হুম, তারপরে শুরু করলো বিজেপি বিরোধিতা। হুম, সেটা নিয়ে অনেকের অনেক সংশয় ছিল যে কতখানি সৎ ওরা বিজেপি বিরোধিতার হুম, ক্ষেত্রে। তাহলে আদর্শগত জায়গায় কোনো অবস্থান নেই। হুম। কেন সবাই তৃণমূল করছিল? না, কাটমানির ভাগ পাবে বলে। সিন্ডিকেট রাজ, কাটমানি, তার ভাগ পাবে বলে। কাটমানির ভাগ যে মুহূর্তে পাওয়া বন্ধ হবে, ওরা কেন থাকবে বলতো তৃণমূল দলটার সঙ্গে? মানে কোনো আদর্শ থেকে, যেমন আমি বলছি তুলনা যদি করতে হয় তোর ধর, আমি বলছি যে এটা কি আমি মানবো যে দেবাংশু একটা খুব বড় আদর্শে মানে ভর রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দল করতে এসেছিল? ঠিক আছে, ছেলেটি একটি ছটফটে ছেলে, কবিতা টবিতা লেখার চেষ্টা করে, তাকে তো দেখাই যাচ্ছে না। আর এবং ওদেরই অনেকজন কর্মী দেখলাম খুব ক্ষোভ উগরে হ্যাঁ, দিচ্ছেন, নেতা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হোক বা বিপক্ষে হোক কোহিনুররা মুখ খুলেছেন, হ্যাঁ, কিন্তু দেবাংশুকে কোথাও দেখা তাই যাচ্ছে না। এটা আমি সেটাই বলছি। তো সেরকমটা তো মীনাক্ষী, আহ, সৃজন, দীপশিতা, শতরূপ, সায়ন, কলতান, ঐশী, এদের সম্বন্ধে বলা যাবে না? এরা এমন সময়ে সিপিআইএম পার্টিটা করতে এসেছে যখন সিপিআইএম পার্টি থেকে এদের কিচ্ছু পাওয়ার নেই, পাওয়ার দেওয়ার আছে। স্ট্রাকচারের ধারে কাছে নেই। দেওয়ার আছে, কিচ্ছু পাওয়ার নেই, দেওয়ার আছে। পাওয়ার কি আছে? পাওয়ার আছে লাঠি, পাওয়ার আছে মার, পাওয়ার আছে নানা ধরনের বঞ্চনা। তুমি যাদের কথা বললে প্রত্যেকে আহত, মার খেয়েছে সবাই, কারাবাস সবাই মার খেয়েছে। ইত্যাদি। তো যে জন্য আমি বলছি এটা মূল তফাৎটা এইখানে। যেমন আমি তোকে বলছি, এবারেও যদি বিজেপি দলটা হারতেই হবে, ধর যদি এই রেজাল্টটা উল্টো হতো, বিজেপি কিন্তু মুছে যেত না। না, অবশ্যই না। তো তার কারণ, মানি চাই না কিছু মানি, মানুষ ভালো লাগুক, কনভিকশন থেকে বিজেপি করে। ভালো লাগুক চাই না লাগুক, ওদের দলের একটা মতাদর্শ আছে যে একদম, এইগুলো হচ্ছে আমাদের লক্ষ্য, একদম, সেই মোতাবেক ওরা কাজ করে। একদম। তৃণমূলের তো সেটাই নেই। একটা দল তার অস্তিত্ব টিকিয়ে রাখে যখন তার একটা আদর্শ থাকে। এদের আদর্শ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পিসি। এই করে কোনো আজকে রাজনৈতিক মায়ের দল রিয়েল চলে না। ক্রাইসিসে কেউ পাশে নেই। নেই, থাকবে না। এই করে কোনো দল চলে না, বলছি তো। এইটা ছিল সম্পূর্ণভাবে সুবিধাবাদীদের একটা আখড়া, একটা ক্লাবের মতো পরিচালিত হচ্ছিল তৃণমূল কংগ্রেস দলটা, একেবারে পরিষ্কার। তো সেটা তো মানে ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্লাবগুলো তাদের রং পাল্টায়। তৃণমূল কংগ্রেসের অধিকাংশ কর্মী নেতা তারাও রং পাল্টাচ্ছেন। আমি একদিন একটা নির্বাচনী সভা, আমি একদম শেষ কথা বলছি, একটা নির্বাচনী সভা তুমি নিশ্চয়ই দেখেছো যে আমি সারা বাংলা ঘুরে বেড়ানোর চেষ্টা করেছি। তোমারও সারা বাংলা, সারা দেশ, সারা পৃথিবীতে ছাত্রছাত্রী ছড়িয়ে ছিটিয়ে। সেখানে একদিন আভাস রায়চৌধুরী, সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য, তার একটি বক্তৃতা, তিনি অত্যন্ত সুবক্তা, আমি শুনছিলাম। তিনি বলছিলেন যে যে আকাশে চাঁদ দেখছেন, চাঁদের নিজস্ব আলো নেই, চাঁদ সূর্যের আলোয় আলোকিত হয়। আমাদের সংসদীয় গণতন্ত্রে সূর্য হলেন জনতা। এইবারে মনে হয় এই নির্বাচনে প্রথমবারের জন্য জনতা এই কথা বজ্র নির্ঘোষে প্রতিভাত করতে পারলেন যে ক্ষমতা, কিন্তু আসল ক্ষমতা আমাদের হাতে। তুমি কি মনে করো প্রত্যেকটি রাজনৈতিক দলের এই জিনিস মাথায় রেখে বিনীত হয়ে জনগণের কাছে মাথা নত করে যাওয়া উচিত? একদম। এখানে আমি একটা কথা কিন্তু অ্যাড করছি। সেটা হচ্ছে যে এসআইআর এ যে ভোটারদের নাম বাদ গেছে, তাদের কিন্তু ভোটাধিকার দেওয়াটা খুব জরুরি। এটা নিয়ে কেউ কথা বলছেন না। একদম। কিন্তু একজন বিচারপতি ইতিমধ্যেই এই মন্তব্য করেছেন যে মানে আহ, এই সকলকে, 27 লক্ষের সকলকে যদি ভোটাধিকার ফিরিয়ে দিতে হয়, তাহলে একটা বিরাট বড় সময় লাগবে। 10 বছরে হয়তো শেষ হবে না। কেন আমি এই কথাটা বললাম? তার কারণ জনতার রায় এটা ঠিক, কিন্তু একই সঙ্গে আমি এটা অস্বীকার করব না যে এসআইআর এর ফলে নাম বাদ যাওয়ার কারণে কিছু কিছু কেন্দ্রের যে ফল আমাদের সামনে আজকে এসেছে, সেটা কিন্তু অন্যরকম হলেও হতে পারতো। সেই সম্ভাবনাকে আমি একদম উড়িয়ে দিচ্ছি না। সেই জায়গা থেকে আমি এই দাবিটা রাখছি যে যেহেতু এই প্রসঙ্গটা এলো, জনতার প্রসঙ্গটা এলো, যে জনতার তরফ থেকে যারা ভোট দিতে পারেননি, সমস্ত রকমের কাগজপত্র থাকা সত্ত্বেও তাদের কিন্তু ভোটাধিকার দ্রুত ফিরিয়ে দেওয়ার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। এবং এই বিজেপি দলকেও সেটা দেখতে হবে, সবকটা রাজনৈতিক দলকে সেটা দেখতে হবে, এই দাবিটা তুলতে হবে। দ্বিতীয় কথা, এটা ঠিক মানে ধর 34 বছর পরে যখন 2011-তে একটা পরিবর্তন হয়েছিল, সেটা অনেকটা সময়, মানে 3 দশকের পরে একটা পরিবর্তন, 3.5 দশক প্রায়। এবং
অনেকখানি ক্ষোভ দীর্ঘদিন একটা দল ক্ষমতায় থাকলে তার বিরুদ্ধে জমা হয়। তো সেইটা অনেকে না মানে জনতার ক্ষোভ এতটা সময় লাগবে জমতে, পশ্চিমবঙ্গের একটা প্যাটার্ন আছে যে দীর্ঘদিন ধরে একটা দলকে ক্ষমতায় রেখে দেয়। এইরকম ভাবে অনেকে ব্যাখ্যা করেছিলেন যে এত দ্রুত পশ্চিমবঙ্গের মানুষ তাদের মন পরিবর্তন করেন না, সিদ্ধান্ত পরিবর্তন করেন না, 25 বছর 35 বছর রেখে দেয়। সেই মিথটা কোথাও একটা এই নির্বাচনে ধাক্কা খেয়েছে, এবং সেটা হচ্ছে সবচেয়ে বড় এই নির্বাচনের শিক্ষা, যে জনগণ বুঝিয়ে দিয়েছে যে তুমি যদি উদ্ধত হয়ে যাও, অহংকারী হয়ে যাও, স্বেচ্ছাচারী হয়ে যাও, এবং জনগণের প্রকৃত সুরাহার ব্যবস্থা না করে তাদের ক্ষতে মানে একটু মলম দাও কিন্তু অ্যান্টিবায়োটিক না দাও যাতে ক্ষতটা সত্যি সত্যি সেরে ওঠে, তাহলে কিন্তু শেষ পর্যন্ত আমরা তোমায় রিজেক্ট করব। এইটা হচ্ছে সবচেয়ে বড় বার্তা, যেটা ওই তুই আভাসদার কথা বলে বললি, যে শেষ পর্যন্ত জনগণের শক্তিই হচ্ছে একটি দেশের মূল শক্তি। তাদের আলোকেই নেতার আলোকিত। এই জনগণ যদি না থাকে, তারা যদি ভোট না দেয়, একজন নেতা নেতা হতে পারেন? হতে পারেন কখনো? তার শক্তিটা কোথায়? তার শক্তিটা হচ্ছে তার সঙ্গে এত মানুষ রয়েছে। তুমি যদি সেই মানুষকেই অশ্রদ্ধা করো, সেই মানুষকেই চটিয়ে দাও, সেই মানুষের প্রকৃত উন্নয়নের কাজ না করো, এই নির্বাচন এই বার্তা দিল যে তাহলে তোমাকে শিক্ষা পেতেই হবে। পশ্চিমবঙ্গের মানুষও ওই আগের মতো আর 25 বছর 30 বছর অপেক্ষা করার জায়গায় নেই। আমরা কথা বললাম অংশুমান করের সঙ্গে। জয়ললিতা, ইন্দিরা গান্ধী, হালের অরবিন্দ কেজরিওয়াল, তারা প্রত্যেকেই ক্ষমতার শীর্ষে থাকাকালীন তাদের কারাবাস হয়েছে, তারা আবার ফিরে এসেছেন স্বমহিমায়। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী নেত্রী থাকাকালীন, মুখ্যমন্ত্রী থাকাকালীন এখন আবার বিরোধী নেত্রী তিনি, তাকে কিন্তু এক রাতের জন্য কারাবাস করতে হয়নি। কিন্তু জনপ্রিয়তার শিখর থেকে তিনি যেভাবে ধুলোয় নেমে এসেছেন, আমার সত্যজিৎ রায়কে ধার করে একটাই কথা বারবার বলতে ইচ্ছে হচ্ছে, অনাচার করো যদি, রাজা তবে ছাড়ো গদি। প্রত্যেক শাসক মনে রাখুন, জনগণকে প্রাপ্য সম্মান দিন, জনগণ অধিকার বুঝে নিন। শাসকের সমালোচনা করার জন্য নয়, শাসককে তোষামোদ করার জন্য নয়, জনগণের স্বার্থে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হিসেবে শাসকের যে গঠনমূলক সমালোচনা করার এবং প্রয়োজনীয় প্রশংসা করার উৎসাহ দেওয়ার, সেই সব কাজ আমরা দায়িত্বের সঙ্গে করব। আমরা আপনাদের কাছে দায়বদ্ধ। ভালো থাকবেন। নমস্কার।